আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে, আমি জানলা খুলে ক্ষণে ক্ষণে চাই রে, আমার মনের কোণের বাইরে। নমস্কার, আমি গীতাঞ্জলি। আর আজকে শিল্পকথায় আমার সাথে রয়েছেন এক বিশেষ শিল্পী, যাকে আমাদের অনুষ্ঠানে কিন্তু খুব দেখা যায়, আর যার অনুষ্ঠানে আমাদেরকেও খুব দেখা যায়। দিদি, তোমাকে সমাজ বার্তায় অনেক অনেক স্বাগত জানাই। তোমাকেও। সবার আগে বলো, গরমে কেমন আছো? এবছরের গরমটা অতিরিক্ত বেশি। বর্ষা চলে এসেছে কিন্তু গরম যাচ্ছে না, মানে গরমকে কিছুতেই আমরা পাঠাতে পারছি না একদম। তো আজকে এসছি কিন্তু তোমার বাড়িতে একটু আড্ডা দিতে। একদম। আমরা কিন্তু তোমার এই গুণগুলোকে বেশ অনেক দিন ধরে খুঁজেছি। তুমি যে এত সুন্দর নাচো, মানে আমরা মুগ্ধ হয়ে, মানে তখন তুমি স্টেজে, আমরা তখন মুগ্ধ। তো এই নৃত্য শৈলী কবে থেকে তুমি রপ্ত করবে? দেখো, আমার তো 3 বছর বয়স থেকেই তো আমি বাণী বিদ্যাপীঠিতে নাচ শিখতাম। আমার দাদাই, বিশেষ করে আমার বাবার মায়ের যে বাবা, একটা গান চালিয়ে দিয়েছিল রেডিওতে, তখন অনেক ছোট আমি। তো সেটা দেখে, ময়না বলো তুমি কৃষ্ণ নাচে মেঘ নাচ, তো ওটা দেখে আমি নাচতাম। তো আমাদের বাড়িতে গানের পরিবেশ। তো আমার দাদাই বললো যে ওর মধ্যে একটা নাচের প্রতিভা আছে, ওকে একটা নাচের স্কুলে। কত্থক নৃত্যের মহারাজ শ্রী বিরজু মহারাজজির কাছে আমি কত্থক নৃত্যের ওয়ার্কশপ করেছি। তাছাড়া শাশ্বতী সেন এবং শ্রী রাজেন্দ্র গঙ্গানেজির কাছেও আমি কত্থক নৃত্যের ওয়ার্কশপ করে যতটা পারি শেখার চেষ্টা করেছি। এখনও অনেক শেখা বাকি। ভবানীপুরেই একটা নাচের স্কুল ছিল, সেখানে ছোটবেলায় আমাকে নাচ করা হয়। তারপরে পরবর্তীকালে আমি কৃষ্ণকলি বড়ুয়ার কাছে নাচ শিখি, সঞ্জয় ভট্টাচার্যের কাছে। তারপরে বিরজু মহারাজজির কাছে ওয়ার্কশপ করি, শাশ্বতী ঘোষ এবং শর্মিলা বিশ্বাসের কাছে ওডিসি। এটা চলতে থাকে। তাহলে তুমি মোটামুটি এই কত্থক আর ওডিসি এই দুটো ধরনের নাচ করে থাকো? আমি কত্থকটাই মেনলি করি। আচ্ছা। আর শর্মিলা বিশ্বাসের কাছে আমার ওডিসিটা জাস্ট একটা অ্যাডভান্স কোর্সে কিছু দিনের জন্য শেখা। কোন একটা ভালো লাগা থেকে আমার একটা বান্ধবী ওডিসি করতো, তো ওডিসিটা আমার ভালো লাগে। তো সেইটা দেখে আমি খুব এক্সাইটেড হয়ে গেছিলাম যে আমি ওডিসিও করবো। কিন্তু আঙ্গিকটা তো একটু ডিফারেন্ট। একটা কত্থক আঙ্গিক বসাতেও একটা টাইম লাগে, যে কোনো ক্লাসিক্যাল আঙ্গিক বসাতে একটা টাইম লাগে, অধ্যাবসায় করতে হয় তার জন্য। সেই জন্য ওডিসিটা করেছিলাম, কিন্তু মেনলি কত্থকটাই করছি এখন। তোমার নাচের জগতে তোমার আইকন? আমার নাচের জগতে যদি কত্থক নিয়ে বলো, অবশ্যই মহারাজ। এটা ছাড়া মানে উপায় নেই। আমাদের কত্থকের স্ট্রিমে সবাই তাই বলবে, মহারাজজি মানে সত্যি কত্থক নৃত্যের মহারাজ। মানে সাধে ওনাকে মহারাজ। একদম একদম একদম। কিন্তু এই যে তুমি নাচের দল, আমরাও অনেক তোমার অনুষ্ঠান দেখেছি, আমাদের চ্যানেল ঘাটলে তোমার নাচের অনুষ্ঠান দেখা যায়। কিন্তু এটা ছাড়াও কিন্তু মানে আমাদের কাছে আরো কিছু খবর আছে। মানে যেমন তোমাকে ছোটবেলায় টেপ রেকর্ডার বলা হতো, এবং তুমি খুব ভালো গান গাও। আর এই একটু আগে তুমি বললে তোমার বাড়িতে গানের পরিবেশ, আমরা সবাই জানি। তো সেই বিষয়টা যদি একটু দর্শকদেরকে বলো। মানে জন্মসূত্রে আমার বাবা মিউজিক ডিরেক্টর স্বর্গীয় কানু ভট্টাচার্য, তোমরা সবাই জানো, যার সুরে কিশোর কুমার, লতা মঙ্গেশকর, আশা ভোসলের মতো গায়িকারা গান করেছে। আমারও তো সাথ ছিল, আশা ছিল মনে, করে মোহন পাগল, ফিরে এলো না আর সে। বিখ্যাত গান, একদম সেই সময় একটা চলে ছিল, বলো যে গানের জন্য সিনেমা দেখতে। একদম, সবাই তখন সেই সময় টেপ রেকর্ডার ছিল না, সিডি ছিল না, মানুষের গানটা শুনবে বলে সিনেমা হলে। আর নতুন সিনেমা রিলিজ করলে সেই সময় রেডিওতে ওই গানগুলোকে একদম, মানে এখন যেমন আমরা ট্রিজার দেখি, ওইগুলোকে গানগুলোকে বারবার করে চালানো হতো। সেইরকম একটা এত সুন্দর একটা পরিবেশে তুমি তোমার বেড়ে ওঠাটা। একদম। তো সেখান থেকে টেপ রেকর্ডের তকমাটা পেলে কি করে? এটা কি হতো, আমার বাবা যখন সুর করতো আমাদের বাড়িতে সারাদিন, আমার বাবা, সবাই জানে যারা বাবাকে একদম আগে থেকে দেখেছে এখনো, বাবা কি করতো না, একটা সুর করতো হারমোনিয়াম বাজিয়ে। আমার বাবা অপূর্ব হারমোনিয়াম বাজাতো, অসাধারণ।
হারমোনিয়াম প্লেয়ারও ছিল, হারমোনিয়াম বাজাতো, একটা সুর করতো, সেই সুর করতে করতে একটা সিগারেট ধরিয়ে আবার হাঁটতে চলে যেত, হেঁটে আবার কিছুক্ষণ এসে আবার সুর করতো। এই বাড়িতে না সারাদিন এই হচ্ছে, আমি ঘুমোচ্ছি, উঠছি, গান হচ্ছে। এবার নতুন কোনো সুর বলে, কথা বলো, সুর বলো, আমি তো ছোট ছিলাম, আমার মানে ওটা কেন জানি না হয়ে গেছে, ক্যাচ করে ফাট করে ক্যাচ করে নিতাম। এবার সেটা আমার মনে থাকে, যাও তো বাবা সুর টুর বলে বাবা ভুলে গেছে, বাবাকে নতুন সুর করতে হবে। এবার বাবার হয়তো কোনো ছাত্রী এসছে, বাবা হয়তো রেকর্ডিংই করবে গানটার ওপর, বাবা তো গানটা ভুলে গেল, তখন বাবা আমাকে ডাকতো, এই শোন। আর সবাই জানতো যে পাপাইকে নিশ্চয়ই মনে আছে, পাপাই কি সেদিন ছিল, ওই সময় কি আছে, সেই তাহলে হ্যাঁ, এই শোন ওইটা বাবা ওই দিন ওইটা করছিল, কি এই লেখাটার উপর কি সুর ছিল রে, তখন আমি বলতাম যে এটা বলে সঙ্গে সঙ্গে গানটাই গেয়ে দিচ্ছি। সেই ক্ষেত্রে টেপ রেকর্ডার বলা হতো। এইরকম একটা জিনিস তোমার সাথে ঘটেছিল একটা কোনো রেকর্ডিংয়ে, হ্যাঁ, নৃত্যনাট্য ডিরেকশন দিচ্ছিলেন স্যার, সেই ব্যাপারটা একটু বলো। হৈমন্তী শুক্লা গান গাওয়ার কথা ছিল। হ্যাঁ, সেটা হলো কি, বাবা তো ফার্স্ট মিউজিক ডিরেক্টর হয়, আগে তো ডান্স ড্রামা শুরু করতেন, কমললতা বলে একটি ডান্স ড্রামা, সুজন বাদিয়ার ঘাট অবলম্বনে কমললতা, তো সেটা শুরুকার ছিল আমার বাবা, এবং মেন যে নায়ক ছিল তার কণ্ঠে আমার বাবাই গাইছিল, এবং যে হিরোইন কমল, যেটা সুজনের ক্যারেক্টার বাবা গাইছে আর কোমলের ক্যারেক্টারটা হৈমন্তী শুক্লা গাইবে। তো রেকর্ডিং চলছে, সব মিউজিশিয়ান এসে গেছে, রেডি হয়ে গেছে। তো হৈমন্তী শুক্লা কি হচ্ছে, একটা গান করার পর, তখন আমি বেশ ছোট, তো গান করার পরে পান খেতে গেছি, ওই ইয়েতে একটু পান টান খেয়ে আসবে, ওনার পানের ব্যাপার ছিল, পান খেতে ভালোবাসতেন। তো এরপরে আমার যে কমললতার যে সমস্ত মানে ওই গ্রুপের যে মেম্বাররা, তারা আমাকে ছোট থেকেই খুব ভালোবাসতো, যে ছোট মেয়ে সারাদিন গান করে যাচ্ছে, রেকর্ডিংয়েও গেয়ে দিচ্ছে, এই যখন রিহার্সাল হতো সেখানেও যখন ওরা নাচ করছে আমি গেয়ে দিচ্ছি, তখন বললো যে তুই তো এই গানটা জানিস, সেটা গানটা গেয়ে দিবি, আমাকে গান বললে হ্যাঁ আমি গেয়ে দেবো, কোনো ব্যাপার না। তো আমি গানটা গাইছি, তখন উনি পান খেতে খেতে বলছে আমি তো এখানে, তাহলে গানটা কে গাইছে, কানুদার মেয়ে গাইছে। তখন উনি পরবর্তীকালে এসে আমাকে গালটিকে আদর করে বলছে তুমি অনেক বড় শিল্পী হবে, এই হলো ব্যাপার। আর মানে সেই গানটার এক লাইন কি আমরা? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, অবশ্যই। কুহু কুহু করে কোকিলা, ডাকিস কেনে সদাই পিছে, দেরি করাতে আমি চলেছি কদলি বনে পাতা কাটিতে, আমি চলেছি কদলি বনে পাতা কাটিতে। কুহু কুহু মেয়ের আমার বিয়া দিব শোয়ের পোলার সনে, পুতুল কোণে বসে আছে ফুলের সাজে সেজে, ও কোকিলা রে কুহু কুহু গান গে তুই, করাস নে আর দেরি মিছে, আমি চলেছি কদলি বনে পাতা কাটিতে, আমি চলেছি কদলি বনে পাতা কাটিতে। কুহু কুহু, অনেক ছোটবেলায়, মানে এখন আর এটা আমি গাইও না, মানে সেই ছোটবেলায় আমি তাই ভাবছি, তোমরা বললে আমি গেয়ে দিলাম, আমি আর এই গানে সত্যি সেই সময় টেপ রেকর্ডারটা জানি না। আর এই যে নাচ নিয়ে চলা, কোন একটা মানে ইন্টারেস্টিং স্মৃতি যেটা তুমি আমাদের দর্শকদের সাথে ভাগ করে দিতে চাও, একটা ভালো লাগার মুহূর্ত? আমাদের বাড়িতে তো মূলত গান বাজনাটাই ছিল, এবার আমি নাচটা করছি আসলে কি ব্যাপারটা, ওই যে বললাম তোমাকে আমার দাদাই দেখেছিল, তাছাড়া এই কমললতার ব্যাপারটাও তার মধ্যে একটা অনেক বেশি বড় জায়গা করে আছে। কমললতা তো একটা ডান্স ড্রামা, সেখানে নাচের ব্যাপারটা বিশালভাবে ছিল। গান যেরকম আমার বাবা গানগুলো এমনভাবে সুরটা দিয়েছিল, আর যিনি লিখেছিলেন নাচের আঙ্গিকের গান পুরো, তো সেইখানে তো ডান্সের জন্য যে গ্রুপরা ডান্স করতো, সেখানে আমার নাচের আন্টিও ছিলেন। তো
সেই নাচ দেখে না আমি এত ভাল লাগতো আমার, যে আমি তো গান বাবার সাথে করতে গেছি, হয়তো সমস্ত গানগুলোই গেয়ে দিলাম রিহার্সালের সময়, তো ওই নাচ আমাকে খুব মানে মুগ্ধ করেছিল। তো পরবর্তীকালে এত অ্যাট্রাক্ট করেছিল যে আমি নাচটা করলাম। নাচটা করতেও আমার খুব ভালো লাগে। এখন তো সম্প্রতি তুমি নিজেও ডিরেকশন দিচ্ছ ডান্স। একদম। তো এরকম কোনো স্বপ্নের প্রজেক্ট আছে যেই ডান্স ড্রামাটা তুমি করতে চাও? একদম একটা স্বপ্নের প্রজেক্ট আছে আমার, সেটা তো অনেক দিনের, কিন্তু সেটা হয়ে উঠলো না। সেই নামটাও আমি ঠিক করে রেখেছিলাম, কিন্তু আর বাস্তবে কবে যে হবে আমি সেটাও জানি না। কি মানে সেটা হলো, এটা একটা বিশ্বামিত্র আর মেনকার গল্প, জননী মেনকা নামটা আমি দিয়েছি। তো আপাতত সেই ডান্স ড্রামাটা যে আমি সেই আমার বিয়ের আগে থেকেই আমার একটা স্বপ্ন যে এই ডান্স ড্রামাটাকে নামাবো। তো কবে নামাবো ভগবান যদি চায় নিশ্চয়ই আমরা সেটা দেখতে পাবো। তো সেই একটা ইচ্ছা। এত ডান্স ড্রামায় তো তুমি পারফর্মও করেছো নিজে, কোন চরিত্রটা সবথেকে বেশি ভালো লেগেছে? আমার ভালো লেগেছে বলতে গেলে দ্রৌপদী চরিত্রটা করে। তো আমার গুরু সঞ্জয় ভট্টাচার্যের ডিরেকশনে রাশিয়া বলে একটি ডান্স ড্রামাতে আমাকে দ্রৌপদীর ক্যারেক্টার করতে বলা হয়, তো আমি করি। তখন আমার এত বড় চুলও ছিল, তো ওই ক্যারেক্টারটা সত্যি নাড়া দিয়েছিল আমাকে। সত্যি একটা যদিও বা গানের ওপর, কথকাঙ্গিকে যেরকম হয়, দ্রৌপদীর একটি গানের ওপর ছিল, কিন্তু সত্যি ওটা নাড়া দিয়েছিল। ওটার মধ্যে অনেক রকম কিছু করার ছিল আমার। আর মানে যদি সুযোগ পাও, এরকম কেউ আছে যার সাথে তুমি ডান্স করতে চাও, মানে স্টেজ শেয়ার করতে চাও? একদম। সেটা হলো এই যে বললাম না তোমাকে কমললতার ব্যাপারটা, কমললতাতে সুজনের ক্যারেক্টার করেছিল হচ্ছে কৌশিকদা। তো কৌশিকদার এখন টাইটেলটা মনে পড়ছে না আমার, ভারতনাট্যম ডান্সার। তার সাথে সুযোগ পেলে একদম, কারণ এত ছোট ছিলাম আমি, আর ওনাকে দেখে না আমার মানে ওই প্রথম আমার হিরো বলতে দেখা, যে হিরো ক্যারেক্টার করেছিল। তো কমললতাতে যে কমলের ক্যারেক্টার করেছিল সে হচ্ছে রঞ্জনায়ন, তার কৌশিকদা করেছিল হচ্ছে সজনের ক্যারেক্টার। তো ওই কৌশিকদার সাথে আমার কথা হয়েছে, কথা হয়, কিন্তু ওই কৌশিকদার সাথে এখনো অব্দি আমার সেই ছোটবেলার ব্যাপারটা মনে পড়লে, যে আমি তখন কত ছোট, তো কৌশিকদাকে হিরো মনে করে আমি মনে মনে কল্পনা করে নাচতাম ওনার সাথে। সেটা হবে কিনা জানি না, কিন্তু সুপ্ত ইচ্ছা আছে। আর গানের ক্ষেত্রে কার সাথে এরকম প্লেব্যাক তো তুমি করেছো? হ্যাঁ, যদিও এটা মানে তুমি বলো না, কিন্তু আমরা এটা খুব জানতে পারি তুমি প্লেব্যাক করেছো। তো এরকম আর কার সাথে প্লেব্যাক করার ইচ্ছে রয়েছে? হ্যাঁ দেখো, আমার তো বেসিক্যালি সাধনাজির সাথে তো প্লেব্যাক হয়েছিল, যে সিনেমাটা রিলিজ করেনি। আর বিপত্তারিণী টেলিফিল্মটাতে আমি গান গেয়েছিলাম, টাইটেল সংটা, সেটা রিলিজ করেছিল যদিও। আর যদি বলতে পারো যে আমি যদি সুযোগ পাই, আমার খুব ইচ্ছা কবিতাজির সাথে একটা প্লেব্যাক করার যদি সুযোগ আসে, এটাই। কারণ আমার খুবই ভালো লাগে, মানে আমার বাবার লাস্ট যেটা, বাবা মারা যাবার আগেই যে সুরটা করে গেছিল দশপ্রভু ধারিণী রাগা মিউজিক থেকে, সেটা রিলিজ হয়। তো বাবা মারা যাবার খবরটাতেই সাধনাজি, কবিতা কৃষ্ণমূর্তি, অনুজ জালোটাজি সবাই গান করেছিল, ফ্রি অফ কস্টে গিয়েছিল তারা, পামেলা জাইনও গিয়েছিল। তো তার মধ্যে আমারও একটা গান ছিল, সেটাও রিলিজ হয়েছে। তো কবিতাজির গান, মানে আমার বাবা কবিতাজিকে দিয়ে অনেক গান করিয়েছে, মানে সত্যি হৃদয়ে মানে স্পর্শ করে। লতাজির পরে আমার যার গান ভালো লাগে সেটা হচ্ছে কবিতাজি। তো তোমার আপকামিং প্রজেক্ট কি আছে? এরপরে আমরা তোমার কোন অনুষ্ঠান দেখতে চলেছি? এরপরেই যে অনুষ্ঠানটা দেখতে চলেছে তোমরা, সেটা হলো শারদ উৎসব। সেই বিষয়ে কিছু কিরকম গান থাকছে? হ্যাঁ, সেখানে শারদ উৎসবে মূলত দুর্গার আগমনী গান থাকবে, সেটা অবশ্যই। আর দেখছি বাচ্চাদেরও তো কিছু গান টান থাকে, বাচ্চাদেরকে নিয়েও তো আমার কাজ চলে। একদম, ওদের মন খারাপ তো হবেই, ওদের ওপরকে নিয়েই একটা ডান্স ড্রামাটা করা আমার, যাতে বাচ্চারাও পার্টিসিপেট করতে পারবে, বড়রাও করতে পারবে, এরকম নয়।
তো বাচ্চাদেরও কিছু রবীন্দ্রসঙ্গীত রাখছি, আমি আধুনিক রাখছি, প্লাস আগমনের গান কিছু। একদম। বাট আজকে তো আমি তোমাকে দর্শকদের সামনে বলতে পারবো না দিদি একটু আমাদের কিছু টুকরা করে দেখাও, কিন্তু তোমায় যখন পেয়েছি কিছু তো করাবো, যতই প্যাচ প্যাচে গরম পড়ুক, কিন্তু ক্যালেন্ডার বলছে এটা আষাঢ় মাস, মানে বর্ষাকাল, আর বর্ষাকাল মানেই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় ঋতু। একটা রবীন্দ্রসঙ্গীত কি শুনতে পারি আমরা? রবীন্দ্রসঙ্গীতে যদি বর্ষা পর্যায়ে, বর্ষা পর্যায়ে না, যে কোনো একটা আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে, আমি জানলা খুলে ক্ষণে ক্ষণে চাই রে, আমার মনের কোণের বাইরে, এ উদাসুরে কোন অনেক দূরে, উদাসুরে আভাস যে কার পাই রে, আছে আছে নাই রে, আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে। আচ্ছা, প্লেব্যাক বম্বে, এটা নিয়ে তোমার বাড়িতে তো এটার একটা আখড়া ছিল। একদম একদম। কলকাতা বম্বেকে এক জায়গায় করা একদম। তো এটা নিয়ে তুমি কি বলবে? তো আমার বাবা যে সময় শুটটা করতো, কলকাতার মানুষজনকে যেরকম গান করিয়েছে তখনকার দিনের শিল্পীরা, সেরকম একদম বম্বেতেও অনেক শিল্পীদের গান করেছে। অনুরাধা পারওয়াল বেসিক্যালি মানে ভজন সম্ভব না, অনুরাধা পারওয়াল যে বেঙ্গলি সিনেমাতে, ফার্স্ট বেঙ্গলি সিনেমাতে আমার বাবার সুরেই গান করে। আচ্ছা, তখন কিন্তু ধাক ধাক করনে লাগা ওটা রিলিজ হয়নি। আচ্ছা, বাবার সিনেমাতে প্রথম গান করে, যদিও সিচুয়েশন অনুযায়ী ওই গানটা মনে হয় বৌমাতে ছিল না, কিন্তু গানটা অসাধারণ ছিল। আমি তোমাদের ওই দুকলি ওই গানটা একটু শোনাতে চাই। চোখে আর জল আসে না, ব্যথা নিয়ে আমি বেঁধেছি তো ঘর, চোখে আর জল আসে না। ভীষণ সুন্দর গানটা, এবং এই গানটাই ফার্স্ট বাবা মানে অনুরাধা পারওয়ালের বেঙ্গলি সিনেমার ফার্স্ট গান। আর এরকম পরিবেশে যখন মানুষ একটা কোয়েশ্চেন করবো, সেটা হচ্ছে যে আগেকার দিনের গান আর এখনকার দিনের গান, মানে আগেকার দিনের গানগুলো আমাদের শুনতে ভালো লাগতো, সেই জন্য আমরা এখনো মন খারাপ হলে সেই গান একদম। কিন্তু এখনকার দিনের গান কোথাও গিয়ে সেখানে কথার তুলনায় যেন সুর বেশি, বীজ পড়ছে বেশি। এটাকে তুমি কি বলবে? এটা আসলে এখন বেসিক্যালি গান ভালো করে তুমি যদি ভাবো, গানগুলো কি হিট করছে? এখন বলা হয় এই গান হিট করেছে বা কিছু, আমরা কি হয় যে রিলে গানগুলো শুনি, বারবার বারবার শুনি, মানে ট্রেন্ডে থাকে, একদম ট্রেন্ডে থাকে। ওটা করতে করতে কি হয় যে গানটা তখন আমাকে না শুনলেও, যখন আমি এরকম করে দেখছি, দেখতে দেখতে গানটা শুনতে শুনতে হঠাৎ গানটা মানে আমার মনেও ওইটা ভাবে দোলাটা দিচ্ছে, কিন্তু বেসিক্যালি গানটা কিন্তু হিট করছে না কোনোভাবে। গান যদি হিট করা বলো, আগেকার দিনের গানে হিট করেছে যদি বলো, কারণ আমাদের কালীঘাটে বাড়ি ছিল, বাড়ি আছে এখনো, তো আমাদের পাড়াতে মানে ওই গলিটার ভেতর দিয়ে গিয়েই না এরকম পুজোর সময় হলে, বিশ্বকর্মা পুজো বলো, দুর্গা পুজো বলো, যে কোনো পুজো হলে ঢাকিরা বসতো, কারণ অপোজিটে পটুয়া পাড়া, ঠিক আছে? তো সেইখানে না ওই ওই সানাই দিয়ে প্যা 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 করে গানগুলো বাজাতো, যেই গানগুলো হিট করতো। বাবার যখন গান হিট করে, ওই জাগ্রত অন্তর যাবে বা পিতা স্বর্গ পিতা ধর্ম, বৌমার সময় বলছি ফিরে গেল, তখন কিন্তু গানটা যে হিট করেছে আমরা বুঝলাম কি করে। হ্যাঁ, তখন এই বাবার একটা গানও ছিল, তোমার ওই বৌমাতে, তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, সেটা হচ্ছে মোহাম্মদ আজিজকে নিয়ে গাইয়েছিল। তো সেটা তখন আমার বাবা বাড়িতেই আছে, তাহলে কানুদা আপনার গান বাজাচ্ছে, আচ্ছা চলো তো,
তখন ওই ব্যাপারটা ছিল, তো তাকে বাবা টাকা দিয়েছে বাজাও তো। তখন আবার পাড়ার ছেলেরা বলছে তুমি কার সামনে বাজারে জানো, যিনি এই সুরটা সৃষ্টি করেছে, কানুদার গান এটা। মানে সেটা একটা আলাদা ব্যাপার ছিল, সেটা হিট করেছে বোঝা যেত। এখন তো জোর করে হিট করানো হয়, এখন তো সেই সানাইও বাজে না, না সেই আমেজটা নেই, আর জোর করে রিল দেখে দেখে গান হিট করে যাচ্ছে। আর আগামী প্রজন্মের শিল্পীদের জন্য কি মানে তুমি বার্তা দিচ্ছ? আগামী প্রজন্ম শিল্পী এবং সঙ্গীত শিল্পী আমি প্রথমেই বলবো যে নৃত্যশিল্পী হোক আর সঙ্গীত শিল্পী হোক, প্রথমে তোমরা শেখো। যে কোনো গুরুর কাছে, গুরু হচ্ছে পথ প্রদর্শক, তোমরা গুরুর হাত ধরে শেখো। ইউটিউব দেখে শেখা যায় না, গান শেখা বলো, নাচ শেখা বলো, ইউটিউব দেখে কখনো হয় না। আজকাল ইউটিউব দেখে নাচ শেখে, গান করে, গানও শেখে, কিন্তু আমি বলবো হ্যাঁ তোমাদের সময় এই একটা ভালো দিক, তোমরা শুনে নিতে পারছো, দেখে নিতে পারছো, কিন্তু তোমরা অবশ্যই গুরুর কাছে যাও। মানে এগুলো একটা গুরুমুখী প্রতিভা, গুরুমুখী বিদ্যা। হ্যাঁ, সেই গুরুমুখী বিদ্যা যখন গুরুর কাছ থেকে যাও, গুরুরা তোমাদের ভুল ভ্রান্তি বলবে, কিন্তু বলতে পারবে না। আর বর্তমানে তুমি গান নাচ দুটোই কি শেখাচ্ছ? না, আমি গান শেখাই না এখন। খুব কয়েকজন আছে না, খুব না দিদি একটু শেখাও। আমি গান, আমার বাবা আসলে নিজে গান শেখাতো, তো বলে দিয়েছিল খুব মানে কষ্ট হয় গান শেখাতে। গান শেখাতে গেলে না যেই এফোর্টটা দিতে হয়, সবাই তো সব স্কেলে নয়, পারে না। এবার সব স্কেলে তোমাকে গানটা শেখাতে হবে, সেটাতে গলা এফেক্ট করবে। তুমি যদি প্লেব্যাক সিঙ্গিং করতে চাও, তোমার গান না শেখানোই বেটার। তাহলে এখন বর্তমানে শুধু নাচটা? হ্যাঁ, নাচটা শেখাচ্ছি, গান আমি করি। কোথায় কোথায় শেখাচ্ছ? তোমার সান্নিধ্যে আসতে গেলে কি করতে হবে? রাজশ্রী মিউজিক একাডেমির টালিগঞ্জ ব্রাঞ্চ আছে, সেখানে অবশ্যই আমি শেখাই। আর মনোহরপুকুরেও আমি বৈশাখী কালচারাল একাডেমিতে শেখাচ্ছি। আচ্ছা, এখন মোটামুটি কত ছাত্রছাত্রী আছে? এখন তো মোটামুটি 30-40 জন মতো আছে। তার পরীক্ষার সুব্যবস্থা আছে? একদম, প্রাচীন কলা কেন্দ্র থেকে পরীক্ষা দেওয়া হয়। বেশ, আজকের আড্ডা তাহলে আমরা এই পর্যন্তই স্থগিত করছি, পরে আবার আমাদের যায়নি, আরো দূর যাবে, শারদ উৎসব হবে, এরপরে নিশ্চয়ই আরো কিছু নতুন প্রজেক্টে আমরা তোমাকে আবার পাবো, তখন আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। তোমাকে আরো একবার সমাজ বার্তার পক্ষ থেকে জানাচ্ছি আমাদের আন্তরিক শুভেচ্ছা। আরো এগিয়ে যাও, আরো শিখবে থাকো। একদম। আর সমাজ বার্তার সমস্ত দর্শকদের আমি শুভেচ্ছা জানাই, আগাম শুভেচ্ছা জানাই শারদ উৎসবের জন্য। আমাদের পাশে থাকবেন, সমাজ বার্তার পাশে থাকবেন, আমাদের পাশে থাকবেন, আশীর্বাদ করবেন। নমস্কার।